নমস্কার। আজ আমাদের কথা কোলাজের এই আসরে আমার সমস্ত সহৃদয় শ্রোতাদের সাদর আমন্ত্রণ জানাই। আজকে সর্বপ্রথম আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন, আপনারা এই জিনিসটা দেখুন। এটা একটা খুব সাধারণ টিনের কৌটো, কিন্তু এর গায়ে একটা অসাধারণ মোগল মিনিয়েচার পেন্টিং ছাপা রয়েছে। এই জাতীয় কৌটো 50 বছর আগে কলকাতা শহরে কিনতে পাওয়া যেত, এখন আর কিনতে পাওয়া যায় না। এটি আমার একটি প্রাচীন সংগ্রহ। এই সংগ্রহটি আপনাদের কেন দেখালাম এই জন্যে যে আমাদের ছোটোবেলায় কেন, এই 80 সাল এইরকম সময়তেও মেটাল বক্স বলে কলকাতায় একটা কোম্পানি ছিল। তারা এই ধরনের অতি সুন্দর পাত্র তৈরি করত, আর সেই পাত্রের সঙ্গে তারা ট্রে ছিল। এছাড়া তাদের মূল ব্যবসা ছিল প্যাকেজিং করা, টিনের প্যাকেজিং। তখন তো টিনের প্যাকেজিং প্রচুর পরিমাণে হতো। আর এই সুন্দর নান্দনিক মূল্যসহ এই সমস্ত কৌটোগুলো তৈরি করা, এইগুলো মানুষের সংগ্রহে থাকতো। মশলা রাখা যেত, বিস্কুট রাখা যেত, নানা ধরনের জিনিস, খুব সুন্দর কৌটোগুলো। কিন্তু দুঃখের বিষয়, মেটাল বক্সের প্রায় 2000-এর ওপরে কর্মচারী কাজ করতেন। মেটাল বক্সে 2500-2500-এর ওপরে, 2600-র কিছু বেশি। মেটাল বক্স কোম্পানিটা শ্রমিক অসন্তোষ তৈরি করে তুলে দেয়া হলো। 80-র দশকে বাম সরকারের আমলে উগ্র ট্রেড ইউনিয়ন আন্দোলন, লাগাতার ধর্মঘট, ঘেরাও, এবং সুব্রত মুখার্জি তখন ছিলেন আইএনটিইউসির সভাপতি। সুব্রত মুখার্জির সক্রিয় অংশগ্রহণ এবং বাম ওয়ার্কার্স ইউনিয়নগুলো অংশগ্রহণ করেছিল। মেটাল বক্সের নিজস্ব ইউনিয়ন MBWU, মেটাল বক্স ওয়ার্কার্স ইউনিয়ন, সবাই মিলে এই প্রতিষ্ঠানটিকে তুলে দেওয়ার একটা প্রচণ্ড প্রচেষ্টা করা হয়েছিল এবং তুলেও দেওয়া হলো। শ্রমিকরা কিন্তু কোনো নালিশ করেনি। শ্রমিকরা বলেনি যে আমরা খেতে পাচ্ছি না, আমাদের বাঁচাও। শ্রমিকদের দিক থেকে যেটা হলো, মেটাল বক্স কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে শ্রমিকেরা মূলত ইউনিয়নের নীতিহীন নেতৃত্ব, জাস্ট বিষয়টা শুনুন কি বলা হচ্ছে, ইউনিয়নের নীতিহীন নেতৃত্ব এবং তৎকালীন সরকারি শিল্পনীতির বিরুদ্ধে, তৎকালীন বামফ্রন্টের সরকারি শিল্পনীতির বিরুদ্ধে গভীরভাবে ক্ষুব্ধ হয়েছিলেন। তারা কখনোই মনে করেননি যে কারখানা বন্ধ হয়ে যাওয়াটা ঠিক ছিল, এবং কর্মসংস্থান হারিয়ে তারা চরম অনিশ্চয়তা আর দুর্দশার মুখে পড়েছিলেন। তারা যা পাচ্ছিলেন মাইনে, সেটা হয়তো বাজারের ন্যূনতম যে সরকারের বেঁধে দেওয়া তার নিচে তো দিত না কেউ। সেটা হয়তো বাজারের হিসেবে কম হতো, তাদের অসুবিধে হতো, কিন্তু তারা না খেয়ে মরতেন না। আত্মহত্যার ঘটনা ঘটেছিল। শ্রমিকদের ক্ষোভের কারণ ছিল ইউনিয়নের ভূমিকায় কি বলা হলো, শ্রমিকদের স্বার্থ রক্ষার পরিবর্তে ইউনিয়নের তৎকালীন শীর্ষ নেতারা দলীয় স্বার্থ এবং খবরদারির কারণে, ক্ষমতা অর্জনের কারণে সাধারণ কর্মীরা ক্ষুব্ধ হয়েছিলেন। ভাবুন একবার, কর্মীদের প্রয়োজন ছিল না এই ধর্মঘটের প্রয়োজন ছিল নেতাদের, কারণ তারা নিজেদের ভূমি শক্ত করবে, যে মাটিতে দাঁড়িয়ে আছে সেটাকে শক্ত করবে তারা, আর এই শক্ত করে সেখান থেকে ট্রেড ইউনিয়ন থেকে আসল ক্ষমতায় আসবে। ক্ষমতা লাভ করা
ক্ষমতার লিপ্সা, তারা এই শ্রমিক এতগুলো 2600, তার কিছু বেশি, তাদের অ্যাভারেজ 4 জন করে ধরলেও প্রায় 10,000 মানুষের মুখের অন্ন কেড়ে নিল। শুধু এই 10,000 এমপ্লয়ি বা তাদের পরিবার নয়, এই কারখানার চারপাশে গড়ে ওঠা অসংখ্য চায়ের দোকান, খাবারের দোকান, দর্জির দোকান, অসংখ্য খেলনা টেলনা ইত্যাদির দোকানও থাকতো। সমস্ত প্রত্যেকটি মানুষকে এরা শেষ করে দিলেন শুধুমাত্র ক্ষমতার লোভে। শ্রমিকরাই বলছে আমাদের অসন্তোষ ছিল না। সরকারের নীতি, সরকারের উদাসীনতা, সময়োপযোগী পদক্ষেপের অভাবকে শ্রমিকরা তাদের এই দুর্দিনের জন্য দায়ী করেছিলেন। সরকার সময় মতো উদাসীন হয়ে রইলেন, হচ্ছে হোক না উঠুক না একটা কোম্পানি। যত দারিদ্র তৈরি হয় তত তো আমাদের লাভ। মানুষ খেতে পেলে তো আর কেউ ইনকিলাব জিন্দাবাদ বলবে না। মানুষ খেতে না পেলে আমরা তখন বিরাটভাবে তাদের নিয়ে এসো এসো আমরা আছি, ভয় কি, শোষিত নিপীড়িত নিষ্পেষিত সমস্ত মানুষের জন্য তারা ডেকে আনবে তাদের। আর ভবিষ্যতের অনিশ্চয়তা, কারখানা বন্ধ হওয়াতে রুটি রুজি হারিয়ে শ্রমিকরা এক সম্পূর্ণ অনভিপ্রেত ও ভুল বলে মনে করেছিলেন এই বিষয়টাকে। এটা তাদের অভিপ্রেত বিষয় ছিল না। তারা চাননি কারখানা বন্ধ হয়ে যাক। হয়তো কিছু অসুবিধে ছিল, ইউনিয়নের মাধ্যমে আলোচনা চালিয়ে তারা চেয়েছিলেন সেই অসুবিধেগুলোকে দূর করে তারা একটা সুষ্ঠু মীমাংসায় আসতে। হয়নি সেটা, কারখানাটাই উঠে গেল। এরপর মুখ্যমন্ত্রী জ্যোতি বসু হস্তক্ষেপ করেন। তিনিও হস্তক্ষেপ সেরকমভাবে করলে কি হতো জানি না, তারও হয়তো অতটা দায়িত্ব এ ব্যাপারে নিতে চাননি বা নেননি বা পারেননি, জানি না। জ্যোতি বসু বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার, এখন তো দেখছি উনি একদম জেগে। আচ্ছা, প্রতিষ্ঠা হয়েছিল 1933 সালে 1 মে, শ্রমিক দিবস। তখন শ্রমিক দিবস ছিল না, ইংরেজ মালিকের হাতে প্রতিষ্ঠা। বন্ধ হয়ে গেল 1987 সালের 28 ডিসেম্বর। এই একটা অসম্ভব ভালো কোম্পানি। মেটাল বক্সের কিছু কর্মচারীর সঙ্গে, একটু জুনিয়র অফিসার এই জাতীয়, তাদের সঙ্গে আমার আলাপ ছিল শ্রমিকদের সঙ্গেও। মেটাল বক্স কিন্তু কোনো অবস্থাতেই তারা চাননি যে এটা বন্ধ হয়ে যাক। এটা শুধু মেটাল বক্সের গল্প না, এটা অনেক অনেক প্রতিষ্ঠানেরই গল্প। কোনো ক্ষেত্রেই শ্রমিকরা চান না যে তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাক। তারা বিষয়টাকে নিয়ে ইউনিয়নের কাছে যান। আপনারা শঙ্করের ওই বিখ্যাত উপন্যাস সীমাবদ্ধ নিশ্চয়ই পড়েছেন, এবং সেই শঙ্করের উপন্যাসে আপনারা দেখেছেন কীভাবে ইউনিয়নের নেতাদের হাত করে কীভাবে আপোষে একটা ধর্মঘট ঘটিয়ে অনেক কিছু করে নেওয়া যায়, সুবিধে বার করে নেওয়া যায়। এক্ষেত্রে ইউনিয়ন চায় না অনেক ক্ষেত্রেই, কিন্তু আমরা সে সমস্ত ধর্মঘট দেখেছি। শিবপুর হাওড়া রুটের বাস ধর্মঘট, দয়ারামবেরি, তখন ওখানকার ইউনিয়নের একজন প্রধান হত্যাকর্তা ছিলেন, সেগুলো আমরা দেখেছি সমস্ত। ইউনিয়ন বহু ক্ষেত্রেই ইউনিয়ন চায় না, শ্রমিকরা চায় না যে তাদের রুজি রুটি বন্ধ হয়ে যাক। ইউনিয়ন ড্রাগসের বেলায় দেখেছি, কিন্তু কিচ্ছু করার নেই। ক্ষমতালোভী কিছু মানুষ যারা ইউনিয়ন করে ক্ষমতায় এসে মূল সরকারে আসবে, এবং মূল সরকারে আসা মানেই তো 7 পুরুষের ব্যবস্থা করে ফেলা, সেইটা করবে, তারা এই কাজগুলো করেন। মেটাল বক্সের মতো মনে রাখবেন, কর্মচারী 2600 হলেও তাদের পরিবার পরিজন মিলিয়ে প্রায় 10,000। আর এর যে চারপাশে যে অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি, মেটাল বক্স নিশ্চয়ই এই যে স্প্রে কালারটা হতো, এই স্প্রে কালারের রঙটা তৈরি করতো না, এটা অন্য ইন্ডাস্ট্রি তৈরি করতো। এই ডিজাইনটা অন্য আর্টিস্ট দিত। এগুলো নানা রকম প্রসেসিং আছে, সেইগুলো যারা করতো সেই সমস্ত মানুষ নিয়ে প্রায় 20,000-এর মতো মানুষ পথে বসেছিল এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার জন্য। আর ইউনিয়ন লিডাররা না, তাদের কোনো ক্ষতি হয়নি। তারা দীর্ঘদিন রাজত্ব চালিয়েছেন, মন্ত্রিত্ব চালিয়েছেন, দামি গাড়ি করে রাইটার্স বিল্ডিংয়ে গেছেন, বাড়িতে আরাম করেছেন, এসি রুমে বসে অফিসে আরাম করেছেন, তাদের কোনো ক্ষতি হয়নি। শ্রমিকদের মধ্যে আত্মহত্যা করেছিল, শ্রমিকদের মধ্যে হকারের পথ বেছে নিয়েছিল যারা তাও পারেননি।
বাটি তো ছিলই বাড়িতে। নমস্কার।